হ্যালো ফ্রেন্ডস, আমি সুতপা দাস। আমি চলে এসেছি ইউটিউব চ্যানেলে নৃত্যশৈলী কত্থক ডান্স ক্লাসে। তো আমরা প্রতিদিনই তো ক্লাস করি এবং প্রতিদিন ক্লাসেই আমরা কিছু না কিছু শিখছি। তো আমরা কি শিখছি? ক্লাসিক্যাল ডান্স। 6টা ক্লাসিক্যাল ডান্স আছে, তার মধ্যে আমরা শিখছি কত্থক ডান্স। তো আমি আজকে একটু আলোচনা করছি যে কত্থক ডান্সের উৎপত্তি, ইতিহাস একটুখানি ছোট্ট করে বলার চেষ্টা করব। প্রাচীন মধ্যযুগে ইতিহাসে কত্থক শিল্পীদের উল্লেখ আছে। প্রাচীনকালে যারা ভাবাভিনয়, গীত, নৃত্যের মাধ্যমে দেবদেবীদের লীলা কীর্তন করতেন, সেগুলো পৌরাণিকে সব গাথা আছে। আর সেই সব গাথা আছে যেগুলো, সেই উপাখ্যানগুলো পাঠ করতেন যারা, তাদেরকে বলা হতো কত্থক সম্প্রদায়। তারা কত্থক সম্প্রদায় বলেই পরিচিত ছিল। আবার কাহারও মতে দ্বিমতও আছে। অনেকেই বলে থাকেন যে যারা কথা বলে বা বোল বলে নৃত্য করে তাদেরকেই বলা হয় কত্থক। এই রকম নামকরণ দেওয়াও হয়েছিল সেই শিল্পীদের কত্থক শিল্পী বলে। এখানে কত্থক এই শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? যে না কথা বলে যেই নৃত্য করা হয়। কথা শব্দটির অর্থ কী? কথা শব্দটির অর্থ হচ্ছে কাহিনী। কাহিনী এর প্রতিশব্দ। যারা এইরূপ কথকথা করেন তাদেরকে বলা হয় কথা ঠাকুর। কথা ঠাকুর বলে তারা তখন পরিচিত ছিল। এই সম্প্রদায় কর্তৃক পরিচিত নৃত্যধারাই কত্থক নৃত্যরূপে পরিচিতি লাভ করে। এই সম্প্রদায় কর্তৃক নৃত্য, এরা কিন্তু কত্থক নৃত্যকে পূর্ণ রূপ দিয়েছে এবং পূর্ণ কত্থক নৃত্য বলে এটা পরিচিতি লাভও করেছে। কত্থক নৃত্য মুখ্যত শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্য প্রকাশ করা হতো এবং একে তখন বলা হতো নটবরী নৃত্য। তখন কিন্তু কত্থক নৃত্যটা নটবরী নৃত্য নামে অভিহিত করা হয়েছিল। পরবর্তীকালে এই নৃত্যের রূপের পরিবর্তন হয় এবং এই নৃত্য একদা দেবতার তুষ্টির জন্য এটা করা হতো। পরে কিন্তু এটা পরিবর্তন হয়ে কি হলো? বিলাসের সামগ্রী হয়ে গেল। মুঘল যুগে নৃত্য দেবদেবীর মন্দিরে হতো না। দেবদেবীর মন্দির থেকে কোথায় চলে এলো? রাজ দরবারে এটা স্থান পেল। নৃত্যের মূল ভাব ছিল ভক্তিরস দ্বারা ঈশ্বরের আরাধনা। সেটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে তা মোগল রাজত্বে পুরোপুরি নষ্ট হয়ে সেটা রাজ দরবারে চলে আসলো। নৃত্যের আধ্যাত্মিক রূপ বিনষ্ট হয়ে দেবতার আরাধনার পরিবর্তে জনগণের মনোরঞ্জনের জন্য ব্যবহৃত করা শুরু হলো। মন্দিরের যারা দেবদাসী ছিল তারা পরিণত হলো দরবারের বাইজি হিসাবে এবং এই দেবদাসীরাই পরে কিন্তু কত্থকের শিক্ষক রূপ নিয়েছিল। সম্রাট আকবরের রাজত্বকালে স্বামী হরিদাসজির অভ্যুত্থান হয় এবং তিনি দিল্লিতে কত্থক নৃত্যের প্রচার করেন। সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে নৃত্যের প্রতি অবহেলার জন্য স্বামীজির শিষ্য ঈশ্বরপ্রসাদ দিল্লি থেকে লখনৌ চলে এসে বসবাস করতে শুরু করে। শোনা যায় যে তিনি শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশে নটবরী নৃত্যের ভগবত রচনা এবং এই নৃত্যের পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি ইহার নাম রাখেন নটবরী। ইহার নামকরণ লইয়া বহু বিবাদ আছে, বহু রকম ঝামেলা তখন সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত 1883 সালে কত্থক নাম এটার পূর্ণভাবে স্থির করা হলো। এই নৃত্যের নাম হবে কত্থক নৃত্য।
মোঘল যুগের পরবর্তী নবাব যে ওয়াজাদ আলী শাহ, তিনি সঙ্গীত শিল্পীদের খুব সম্মান প্রদান করতেন। তার উৎসাহেই এই নৃত্যের প্রচার ব্যাপকভাবে হয়। যে কত্থক নৃত্য আজ আমরা দেখি তা কিন্তু অনেকটাই বৈদেশিক এবং ইসলামির প্রভাব পড়েছে এই নৃত্যের মধ্যে অনেকটাই। আরও কিসে পড়েছে? এই নৃত্যের পোশাকে, আঙ্গিকের ভাব, পরিভাষাগুলিতে বিদেশি প্রভাব অনেকটাই পড়েছে। যেমন রাধা হলো সাকি, আগমন হয়ে গেল আমাদ, প্রস্তুত হয়ে গেল আদা, নমস্কারী বা প্রণামী সেলামি রূপে পরিণত হলো। এরকম ইত্যাদি অনেক আরও নাম আছে। মুঘল দরবারে এই নৃত্যের প্রভাব প্রতিপত্তির উৎপত্তি হয় এবং জানা যায় যে আবুল ফজল রচিত আইনি আকবরী গ্রন্থে এই নৃত্যের আলোচনা করা হয় এবং তারপরে উভয় সংস্কৃতির মিলনে কত্থক নৃত্য শৈলীকে এক রূপান্তরিত ঘটল। তারই প্রতিফলন আমরা এখন দেখতে পাই, যেটা আজকের কত্থক নৃত্য। বর্তমান কত্থক নৃত্যে প্রধানত দুটি ঘরানার পরিচয় পাওয়া যায়। একটি হচ্ছে জয়পুর ঘরানা, অপরটি হচ্ছে লখনৌ ঘরানা। বেনারস ঘরানা বলে আরও একটি ঘরানা পরিচিত আছে এবং তার প্রচলন একটু কম, যা ওটা কিভাবে তৈরি হয়েছে না, জয়পুর ঘরানার উত্তরাধিকারীরাই এই নৃত্যের, বেনারস ঘরানার নৃত্যের সৃষ্টি করেছে। এই আমি ছোট করে আজকের জন্য কত্থক নৃত্য সম্বন্ধে একটু ইতিহাসটা বললাম। বলার তো কোনো শেষ নেই, আরও প্রচুর আছে। আবার যখন কখনো সুযোগ পাবো আবার আসবো বন্ধুরা, কিছু থিওরি নিয়ে আলোচনা করতে এবং কিছু নৃত্যের ইতিহাস জানাতে, কিছু ঘরানা সম্বন্ধে বলতে। আজকের জন্য নমস্কার, বাই বাই, টাটা।